আজকের এই ক্লাসে তোমাদের ফিজিক্সের বাছাই করা 5টা চ্যাপ্টারের মধ্যে আমি 10টা সিকিউ করাবো এবং এই 10টা সিকিউ এর মধ্যে তুমি 3টা ইনশাআল্লাহ কমন পাবা পরীক্ষায়। কি বিশ্বাস হচ্ছে না তাই না? যে 10টা থেকে কিভাবে 3টা পেতে পারি? আমাদের তো অভ্যাস 60টা 100টা 50টা সিকিউ করে করে অভ্যাস, তাই না? 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টার ভাইরাস। ওই ক্লাসগুলো করলে প্র্যাকটিস কে করবে? আমি করে গেলে হবে? প্র্যাকটিসও তোমাকেই করতে হবে, তাই না? আমি তোমার এত সময় নেব না ভাই, বিশ্বাস না করলেও এই ক্লাসটা করো। 1 থেকে 1.5 ঘন্টা সময় দাও, তুমি তোমার অজানা কিছু শিখিয়েও জানতে পারবা। এবং এই আমি যে বেসিকগুলো দেবো, এই বেসিক থেকে ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট দ্য টাইম টু প্র্যাকটিস ইয়োর সেলফ। তুমি নিজেই টেস্ট পেপার দেখে মেডিজি আমার সাপ্লিমেন্ট দেখে অথবা গাইড দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারবা। সো মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং পরীক্ষায় কমন আসে কিনা এটা পরে মিলিয়ে দেখিও। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। নাও দেখো, আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে, গতি চ্যাপ্টার থেকে। একটা ছক দেয়া আছে যেখানে একটা গাড়ির সময় এবং বেগ উল্লেখ করা আছে। সময় দেখো 0 সেকেন্ড থেকে শুরু হয়েছে, 40 সেকেন্ড পর্যন্ত গেছে এবং প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর তাদের বেগের মানটা লেখা আছে। এই ম্যাথ খুবই কমন, বারবার এসেছে, বিভিন্ন বোর্ডে এসেছে এবং প্রশ্নের প্যাটার্ন প্রত্যেকবার সেম টু সেম থাকে। ভ্যালু এদিক ওদিক চেঞ্জ থাকে, বাট প্যাটার্ন হুবহু সেম থাকে। এবং এটার অন্য একটা রূপেও এই জিনিসটা এসে থাকে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো, আমাদের গতে যে প্রশ্নটা বলেছে, সাধারণত এত বছর বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা ঘতে থাকতো, গতে আরো সহজ প্রশ্ন থাকতো, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো, এই ছকটা আমাদের একটু বিবেচনায় আনতে হবে। দেখো, ত্বরণ কি? ত্বরণ হলো বেগের বৃদ্ধি, কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, তাই না? তাহলে সময় অতিক্রান্ত হবে, সময় যত অতিক্রান্ত হবে বেগ যদি তার সাথে একই হারে বাড়তে থাকে, সেটাকে আমরা, সেই ঘটনাকে আমরা বলি সমত্বরণ। বেগ যদি না বাড়ে, বেগ যদি স্থির থাকে, তাহলে সেই ঘটনাকে আমরা বলি সমবেগ, অর্থাৎ সেখানে ত্বরণটা শূন্য। আবার যদি বেগটা কমতে থাকে, সেই ঘটনাকে আমরা বলি মন্দন অথবা ঋণাত্মক ত্বরণ। দেখো, আমি 3টা জিনিসের ব্যাখ্যা দিলাম, প্রত্যেকবার আমি প্রাধান্য দিলাম ত্বরণের ক্ষেত্রে। তার মানে এখান থেকে তুমি একটা বিষয় একটু ধরে নাও বা বুঝে নাও, সেটা হলো ফিজিক্সের গতি চ্যাপ্টারের ঘটনা। এই যে আমি বললাম না, এটার মধ্যে 3টা ভিন্ন ভিন্ন ঘটনা আছে, প্রত্যেকটা ঘটনা ডিফাইন হয় ত্বরণের দ্বারা। ত্বরণ আছে, সো দ্যাট ইজ সমত্বরণ। ত্বরণ নেই, সমবেগ। ত্বরণ ঋণাত্মক, দ্যাট ইজ মন্দন। তাহলে দেখো, ত্বরণ দিয়ে প্রত্যেকটা ঘটনা ডিফাইন হয়। তোমার প্রথম কাজ এই ছক থেকে এটা ফাইন্ড আউট করা যেখানে কয়টা ঘটনা বা কয়টা ত্বরণের ঘটনা আছে। আচ্ছা, তাহলে চলো আমরা সমাধানে যাই, আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। বলছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত? 3টি ঘটনার ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন অতিক্রান্ত দূরত্ব বের করব। ওকে, তাহলে দেখো, এখানে প্রথম তোমার কাজ থাকবে, আমি বলেছিলাম যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে তুলে ফেলবা। এটার উপকার আছে, দেওয়া আছে কি কি সেটা যদি তুমি তুলতে পারো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা খুব ইজিলি। ধরো তুমি সরাসরি এখন বুঝতে পারতেছো না, এখন দেওয়া আছে যা যা সেটা তুললেই তুমি বুঝতে পারবা। তাহলে দেখো তো, প্রথম ঘটনা কি? এই 0 সেকেন্ড থেকে শুরু করে 20 সেকেন্ড পর্যন্ত। কেন বললাম? দেখো, এইখানে টাইম ইন্টারভাল প্রতিবার 5 সেকেন্ড এবং বেগ দেখো 2 2 2 2 করে বৃদ্ধি পেয়েছে। 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। তার মানে এখানে সমত্বরণ ঘটেছে। তাহলে এখানে লেখো যে দেওয়া আছে সমত্বরণের ক্ষেত্রে, যেহেতু ওই সময়টুকুতে সমত্বরণ ঘটেছে, রাইট? তাহলে সমত্বরণের ক্ষেত্রে আদিবেগ ইউ ইকুয়ালস টু কত? 0 মিটার/সেকেন্ড। ভি ইকুয়ালস টু কত শেষ বেগ? দেখো, প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে কিন্তু আদিবেগ শেষ বেগ প্রত্যেকটা জিনিসই চেঞ্জ হবে। এই ঘটনায় আদিবেগ এত, শেষ বেগ তার মানে 8। শেষ বেগ কত? 8, 8 মিটার/সেকেন্ড। সময় কত? পুরো সময় কিন্তু চাইনি, এই ঘটনার ক্ষেত্রে। কোন ঘটনা? সমত্বরণের ক্ষেত্রে। সময় কত? 20 সেকেন্ডস। 20 সেকেন্ডস। এবার তোমাকে আমি বলেছিলাম যে এই প্রশ্নটা সাধারণত ঘতে থাকে। গতে সাধারণত ইন জেনারেল কোন কোয়েশ্চেনটা থাকে? যে 20 সেকেন্ডে ত্বরণের মান নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, যদি আমি এই প্রশ্নে এখন আমি বলি যে ত্বরণের মান কত, খুব কঠিন কিছু? তোমার কাছে ইউ আছে, ভি আছে, টি আছে, এ আছে। এখন তুমি যদি নিউটনের গতির সমীকরণ 4টা জেনে থাকো, তুমি এই ডাটাগুলো দেখে ইজিলি বলতে পারবা, যদি আমি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ফর্মুলাটা দিয়ে দেই, তাহলে কিন্তু ইজিলি এর ভ্যালু পেয়ে যাবো, তাই না? তাহলে আরেকটা ম্যাথ কিন্তু বুঝে গেলে এখান থেকে। তাহলে এ তো এখানে চাইনি, সো এ কাটো।
কি চাইছে? মোট অতিক্রান্ত দূরত্ব। কোন ক্ষেত্রে আমরা হিসাব করতেছি? সমত্বরণের ক্ষেত্রে। তাহলে এটাকে দাও S1, কারণ ঘটনা 3টা, এটা হলো প্রথম ঘটনাটা। এখন এই 4টি ডাটা দিয়ে, 4টি কেন, 3টি ডাটা, একটি তোমার অজানা। দেখো আমি অজানাটাকেও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লিখছি। কেন লিখছি এখনই বুঝতে পারবা। দেখো এই 4টি ডাটা দিয়ে কোন ফর্মুলা তুমি ব্যবহার করতে পারবা? দেখো আমরা জানি S1 equals to U plus V divided by 2 into T. U এর মান কত এখানে? 0, V 8, 2, T এর মান 20, রাইট? আচ্ছা, তাহলে এটার উত্তর কত হবে যদি আমরা ক্যালকুলেট করি? দেখো এটা 8, 2, দ্যাট মিনস 4, 4 বিশম 80, 80 মিটার কিন্তু বেরিয়ে গেল, রাইট? তাহলে একটা ঘটনার কাজ কিন্তু আমরা করে ফেললাম, সমত্বরণের ক্ষেত্রে শেষ। আচ্ছা, এরপরে কি ঘটনা ঘটেছে আমরা যদি একটু গ্রাফটা দেখি, তাহলে আমরা দেখব যে 20 থেকে 30 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ড, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 20 থেকে এই 30 সেকেন্ড পর্যন্ত বেগের মান কত? 8, 8, 8। তার মানে গাড়িটা কি একবারও বেগের পরিবর্তন করেছে? উত্তর হলো না। বেগের পরিবর্তন না হলে ওটাকে বাংলায় কি বলে? সমান বেগ। ফিজিক্সে কি বলে? সমবেগ, রাইট? ওটাও একরকম বাংলায়, বাট ফিজিক্সের ভাষাটা কি? সমবেগ। তাহলে আমরা এখন লিখব, দেওয়া আছে সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে ভি এর মানটা কি? 8 মিটার পার সেকেন্ড। এবং যেহেতু এটা একটা ভিন্ন ঘটনা, সময় কি আমরা শুরু থেকে কাউন্ট করব? নো। সময় কোত্থেকে কাউন্ট করব? যেখান থেকে ঘটনা শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে তার অন্তরকে। তার মানে 30 মাইনাস 20 অর্থাৎ মাত্র 10 সেকেন্ড। তাহলে এখানে সময়টি ইকুয়ালস টু 10 সেকেন্ড। তাহলে এটা একটা ভিন্ন ঘটনা, তার মানে S2 ইকুয়ালস টু হোয়াট? সমবেগের ক্ষেত্রে সূত্র একটাই রয়েছে, সেটা কি? সুতরাং S2 ইকুয়ালস টু VT। ভি এর মান কত? 8, টি এর মান কত? 10। দ্যাট মিনস এটার ভ্যালু হইল 80 মিটার, রাইট? তুমি কিন্তু দুইটা ঘটনা বের করে ফেললা। S1 এর মানও হইল 80, S2 সমবেগের ক্ষেত্রে সেটার মানও হলো 80। এবার লাস্টেরটা আমরা একটু দেখি। লাস্টে অর্থাৎ 30 সেকেন্ড পর্যন্ত আমরা বের করে ফেলেছি। দেখো 30 সেকেন্ড পর্যন্ত আমাদের কিন্তু ভ্যালুটা বের হয়ে গেছে। এবার খেয়াল করি 30 থেকে 40 এখানে কি ঘটনা ঘটেছে? 30-এ বেগ ছিল কত? 8, তারপরে হইলো 6, তারপরে 4, 2 2 করে কমছে। যদি বেগ কমে সেটাকে আমরা কি বলি? মন্দন না? তাহলে লিখবো মন্দনের ক্ষেত্রে। তাহলে এখানে সমবেগের ক্ষেত্রেটা মুছে আমি লিখবো মন্দনের ক্ষেত্রে, কারণ লাস্টের যে 10 সেকেন্ড সেখানে কি ঘটেছে? মন্দন। মন্দনের ক্ষেত্রে ইউ, ভি এবং টি। ইউ কত? 8। সময় যেখানে শুরু থেকে গণনা শুরু হবে, যেখান থেকে গণনা শুরু করব সেখানকার বেগটাই হবে আদি বেগ। সে ছোট হোক বড় হোক, ইট ডাজন্ট ম্যাটার। এবং যেখানে সময় শেষ হবে সেখানকার বেগটা হবে শেষ বেগ। তাহলে এখানে আদি বেগ 8 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 4 মিটার পার সেকেন্ড এবং টাইম 10 সেকেন্ড। তোমাকে বের করতে হবে S3 ইকুয়ালস টু হোয়াট? দেখো প্রথম যে সূত্রটা আমরা ইউজ করছিলাম, অর্থাৎ এই সূত্রটা, S3 equals to U plus V divided by 2 into T, এটা ইউজ করলেই চলবে। তবে তোমাদের প্রশ্ন আসতে পারে যে মন্দনের মানটা কত? এরকম আসতে পারে যে সমত্বরণের ক্ষেত্রে এবং মন্দনের ক্ষেত্রে ত্বরণের মান একই কিনা দেখাও, সাংখ্যিক মান একই কিনা দেখাও। তখন কিন্তু এখানে তোমার ত্বরণও বের করা লাগতে পারে। দেখো তখনও আমার এই কয়েকটা ডাটা দিয়ে সেটা খুব ইজিলি তুমি বের করতে পারবা। তবে এখানে সেটা চাইনি, তাই আমরা সেদিকে গেলাম না। একটু ভিজিয়ে দাও।
ওকে, তাহলে আমরা দেখো ইউ, এখানে কত ইউ, 8 প্লাস 4 ডিভাইডেড বাই 2, টি এর মান 10। দ্যাট মিনস এখানে যদি আমরা ক্যালকুলেট করি আমাদের আনসার আসবে 12/2, অর্থাৎ 6 × 10, 60 মিটার। ওকে, তাহলে আমরা S1 পেলাম, S2 পেলাম, S3 পেয়ে গেলাম। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়ালস টু S1, S2, S3, রাইট? ওকে, এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে, আমি এখানে নিয়ে আসলাম, ভ্যালুগুলো বসিয়ে দিলেই হইল। তাহলে S ইকুয়ালস টু, প্রথম মান পেয়েছিলাম 80, তারপরে আবার 80, তারপর লাস্টে পেলাম 60 মিটার। দ্যাট মিনস 220 মিটার। তাহলে আমাদের প্রথম ম্যাথটা আমরা শেষ করলাম। এটাতে কি কি সম্ভাব্য আরো কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আমরা দেখলাম, গতে এবং ঘতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আমরা দেখলাম। তবে আমি বলেছিলাম যে এই ম্যাথের আরেকটি রূপ আছে, চলো সেই রূপটি দেখে নেই। রূপটি কেমন হতে পারে এটা একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখো ছকে যেটা দেওয়া আছে সেটা হলো সময় এবং গাড়ির বেগ, তাই না? এটা কিন্তু একটা ছক, এটা কি একটা ছক, ঠিক আছে। এই ম্যাথটাই তাহলে অন্য একটা ফরম্যাটেও থাকতে পারে। কেমন ফরম্যাট দেখো, এটা তো ছক কাগজে স্থাপন করা, রাইট? আমরা যদি এটাকে একটা গ্রাফে অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষে স্থাপন করতে চাই, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ বরাবর ধরলাম আমি দিলাম সময়, তাহলে এটা 0, এই পয়েন্টটা 0, এটা 5, 10, 15, 20, তারপরে ধরো 20, 25, 30, 35, 40, আমি এগুলো আর বসালাম না। এদিকে বেগ আমাদের আছে সর্বোচ্চ কত পর্যন্ত, তাহলে আমি প্রতি 1 ঘর সমান 1 একক ধরি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে খেয়াল করো যখন 0-তে ছিল তখন বিন্দুটা 0, 5-এ বিন্দুটা 2, তারপরে 4, দেন 6, দেন 8, আবার 8, আবারও 8, তারপর আবার 6, আবার লাস্টে গিয়ে 4। তাহলে এটা যদি আমি গ্রাফে স্থাপন করি আমার গ্রাফটা দেখতে অনেকটা এরকম হবে। বিন্দুগুলো মুছে দেই তাহলে তোমাদের একটা রাফ চিত্র আঁকায় দেখাইতে পারবো। এরকম হবে, দেন এরকম হবে, দেন এরকম হবে। তখন গ্রাফ দেখে তোমাকে বুঝতে হবে কোথায় ত্বরণ ঘটেছে, কোথায় সমবেগ এবং কোথায় মন্দন। দেখো গ্রাফটা যখন এদিকে বেগ থাকবে এদিকে টাইম থাকবে, তার মানে যদি গ্রাফটা ওপরের দিকে ওঠে, দ্যাট ডাজন্ট মিন যে একেবারে খারাপ ওপরের দিকে, বাট একটু ওপরে উঠলেই তখন আমাকে বুঝতে হবে যে এখানে বেগের কি ঘটছে, বৃদ্ধি ঘটছে, দ্যাট মিনস ত্বরণ। যখন গ্রাফটা লেভেলে থাকবে, এক্স অক্ষের সমান্তরাল থাকবে, তার মানে ওয়াই অক্ষের কোনো পরিবর্তন হচ্ছে না, দ্যাট মিনস ওয়াই অক্ষে কে আছে, বেগ, তার মানে বেগের কোনো পরিবর্তন ঘটছে না, তার মানে ওখানে সমবেগ ঘটছে। তারপর আবার এই পয়েন্ট থেকে যদি আমি দেখি তাহলে এই পয়েন্ট থেকে দেখবো যে বেগটা ধীরে 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 কমে আসতেছে যত টাইম যাচ্ছে সামনে তত, তার মানে ওখানে কি ঘটেছে, মন্দন ঘটেছে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে দেয়া থাকবে যে ও এ বি সি এরকম ভাবে দেয়া থাকবে, তাহলে আমরা বলবো ও এ বরাবর ত্বরণ ঘটেছে, এ বি বরাবর সমবেগ, বিসি বরাবর মন্দন, রাইট? তাহলে এভাবেও কিন্তু ম্যাথ আসতে পারে। আচ্ছা, এই গেল তোমাদের একটা সিকিউ, যার মধ্যে আমি তোমাদেরকে সম্ভাব্য আরো কি কি সিকিউ আসতে পারে সেগুলোও দেখিয়ে দিলাম। তাহলে চলো নেক্সট সিকিউটা দেখা যাক। আচ্ছা, এই সিকিউটার দিকে একটু লক্ষ্য করো। বলা আছে দৃশ্যপট 1, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণ সম্পন্ন স্থানে একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে একটা বস্তুকে কি করা হলো, 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটাও কিন্তু দ্বিতীয় অধ্যায়েরই টপিক, নিক্ষিপ্ত বস্তুর টপিক। আচ্ছা, এটা হলো একটা ঘটনা, এবং ঠিক একই সময়ে রহিম 20 মিটার দূর থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে ওই বস্তুটাকে ধরার জন্য রওনা হলো। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন ঘটনা। দেখো গতে আমাদের বলেছে বস্তুটি কত উচ্চতায় উঠবে, তার মানে প্রথমত নিক্ষিপ্ত বস্তু নিয়ে আমাদের কথাবার্তা। তাহলে আমরা শুরু করি। দেখো ধরো গতে কি কি দেওয়া আছে, তাহলে আমরা সেটা আগে তুলবো যে দেওয়া আছে।
বলা আছে যে অভিকর্ষ ত্বরণের মান কত, জি ইকুয়ালস টু, এটা নাও বলা থাকতে পারে, তখন তুমি 9.8 ধরে নিবা মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এত ত্বরণ সম্পন্ন স্থানে একটি বস্তুকে খাড়া ওপরের দিকে কত বেগে নিক্ষেপ করা হলো, 20 মিটার পার সেকেন্ড। যখন নিক্ষেপ করা হলো নিক্ষেপের মুহূর্তে, তার মানে তার বেগ কত, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা ওর আদি বেগ, এটা কি হবে ওর আদি বেগ। আদি বেগ ইউ ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, নিক্ষেপ করা হলো, এই পর্যন্ত এই নিক্ষিপ্ত বস্তুর ডাটা কিন্তু এটুকুই শেষ। কিন্তু আমরা জানি কোনো বস্তুকে যদি আমরা উপরে নিক্ষেপ করি সেটা উপরে গিয়ে এক সময় কি হয়, থেমে যায়। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ কত হয়, শেষ বেগ ভি ইকুয়ালস টু হয় 0 মিটার পার সেকেন্ড। কি চাইছে, কত উচ্চতায় উঠবে, তাহলে এইচ ইকুয়ালস টু হোয়াট। দেখো আমাদের কাছে 3টা ডাটা দেয়া আছে, একটা আমাদের বের করতে হবে। দ্যাট মিনস আমার কাছে 4টা ডাটা কিন্তু সামনে রয়েছে, রাইট? তাহলে এই 4টা ডাটা দিয়ে কোন সূত্র আমরা দেখতে পারি, এই 4টা ডাটা দিয়ে আমরা কিন্তু ইজিলি, সুতরাং ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস, প্লাস হবে না মাইনাস হবে, দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বদা জিটা নেগেটিভ হয়। এখন তুমি যদি জিটা পজিটিভ দাও তাহলে সূত্রে তোমাকে নেগেটিভ দিতে হবে। তার মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, 2gh। এখান থেকে তোমাকে বের করতে হবে এইচ, তাই না? তাহলে এইচ ইকুয়ালস টু, ভি এর মান কত, ভি এর মান 0, তাহলে ভিটা ক্যান্সেল আউট। তাহলে এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। কারণ তুমি যখন পুরোটাকে এ পাশে নিয়ে আসবা এটা প্লাস হয়ে যাবে, এটা তো প্লাস আছেই, এই 2g কে ও পাশে পাঠিয়ে দিলাম। এবার ইউ স্কোয়ার দ্যাট মিনস 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। আচ্ছা, এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে আনসার আসবে 20.41, 20.41 মিটার। তার মানে ওই নিক্ষিপ্ত বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, 20.41 মিটার। আচ্ছা, এবার দেখো ঘতে কি বলেছেন। ঘতে আমাদেরকে বলেছে যে রহিম কি বস্তুটিকে ধরতে পারবে। আচ্ছা ঠিক আছে, এটার আমরা একটা রাফ ডায়াগ্রাম আঁকি, রাফের মতো করে আঁকলেই হবে। আচ্ছা, আমরা কি করছি, এটা লেভেল গ্রাউন্ড, এখান থেকে একটা বস্তুকে আমরা উপরে নিক্ষেপ করছি, তার মানে এখান থেকে এখানে গেছে আবার এখানেই পড়ছে, রাইট? রহিম এখান থেকে ঘটনাটা দেখলো, ঠিক যখন আমি বস্তুটাকে নিক্ষেপ করছি রহিম তখন এদিকে যাত্রা শুরু করছে। রহিম এবং এর মধ্যবর্তী দূরত্ব ছিল 20 মিটার। কত ছিল, 20 মিটার। রহিম কত বেগে যাত্রা শুরু করলো, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তাহলে ও আসলে বস্তুটাকে ধরতে পারবে কিনা এটা ডিপেন্ড করবে কিসের উপর, এটা ডিপেন্ড করবে যে বস্তুটা মাটিতে পড়ার আগে রহিম ওখানে পৌঁছতে পারবে কিনা। এখন ফর এক্সাম্পল ধরলাম বস্তুটা উপর থেকে নিচে পড়তে 5 সেকেন্ড সময় লাগবে। রহিমের যে ডাটা দেয়া আছে আমরা সবই বের করব, বাট আমরা রাফটা বুঝে নিচ্ছি। এই ডাটা দিয়ে আমরা কি বের করতে হবে যে ওখানে যেতে ওর কত সময় লাগলো। ধরো ওখানে যেতে ওর 4 সেকেন্ড সময় লাগলো, বস্তুটা পড়তে 5 সেকেন্ড। তাহলে রহিম ওখানে গিয়ে 1 সেকেন্ডে 1 কাপ চা খেয়ে তারপর বস্তুটা কিন্তু ইজিলি ধরতে পারবে, রাইট? তার মানে বস্তুটি পড়তে যেটুকু সময় লাগবে রহিম যদি তার আগেই ওখানে পৌঁছতে পারে তাহলে সে বস্তুটা ধরতে পারবে, অন্যথায় সে বস্তুটা ধরতে পারবে না। এমনকি যদি একই সময়ে পৌঁছতে পারে, অনেক সময় ক্রিকেট খেলা হয় না, দেখো না যে বল উপরে আছে, প্লেয়ার গিয়ে ডাইভ দিয়ে ক্যাচটা ধরে ফেলছে, তার মানে সে একই সময়ে পৌঁছেছে। তাকে গিয়ে বলের নিচে দাঁড়ানোর সময় সে পায়নি, সরাসরি ধরছে। যদি সেই কেসও হয় তাহলেও রহিম বস্তুটাকে ধরতে পারবে। বাট যদি বস্তুটা পড়তে লাগে 4 সেকেন্ড, রহিমের পৌঁছাতে লাগে 5 সেকেন্ড, অপোজিট ঘটনা। বস্তুটা পড়তে 4 সেকেন্ড, রহিমকে পৌঁছাতে সময় লাগলো 5 সেকেন্ড, তাহলে কিন্তু রহিম ওখানে গিয়ে দেখবে বস্তুটা অলরেডি নিচে পড়ে গেছে। তাহলে চলো ডাটাগুলা দিয়ে আমরা এই জিনিসটা বের করে ফেলি। আমরা দুইটার ক্ষেত্রেই টাইম বের করতে চাচ্ছি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে প্রথম যেটা আমরা করব সেটা হলো যে এই যে বস্তুটাকে আমি উপরে নিক্ষেপ করলাম সেটা আসলে এইখান থেকে মাটি থেকে নিক্ষেপ করার পর উপরে উঠছে, ওপর থেকে আবার মাটিতে নামছে, এই পুরো কাজটা করতে তার কত সময় লাগছে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা জানবো যে আচ্ছা এখানে কি কি দেওয়া আছে। দেওয়া আছে আদিবেগ ইউ ইকুয়ালস টু
20 মিটার পার সেকেন্ড। জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড। ভি ইকুয়ালস টু আমরা জানি নিক্ষিপ্ত বস্তু, সুতরাং ভি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। আমরা টি বের করতে চাচ্ছি। এখন তুমি যদি লক্ষ্য করো এই কয়েকটা দিয়ে একটা আমাদের সূত্র আছে। কি সূত্র? ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, রাইট? তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি। ভিটা 0, সো 0 বসাও। এটা ইউ এর মান অর্থাৎ 20 মাইনাস 9.8 টি। তাহলে 9.8 টি ইকুয়ালস টু 20, সুতরাং টি ইকুয়ালস টু 9.8, 20 ডিভাইডেড বাই 9.8, দেখো কত হয়? 20 ডিভাইডেড বাই 9.8, 2.04 সেকেন্ড। 2.04 সেকেন্ড। আচ্ছা, এই যে টিটা বের হলো, এই টিটা আসলে কিসের মান? বস্তুটি মাটিতে পড়তে কত সময় লাগছে সেটার মান, নাকি জাস্ট বস্তুটি উপরে উঠতে কত সময় লাগছে সেটার মান? এটা কিন্তু খেয়াল করো, ভি সমান 0 ধরেছি এবং এটা নিক্ষিপ্ত বস্তুর ঘটনা। তার মানে এটা বলতে আসলে বোঝাচ্ছে বস্তুটি ঢিল দেওয়ার পর একেবারে বেগ শূন্য হওয়া পর্যন্ত সর্বোচ্চ উচ্চতায় উঠতে ওর কত সময় লেগেছে। সেই সময়টা হলো 2.04 সেকেন্ড। তাহলে বেচারা নামতে কত সময় লাগবে? মনে রাখবা, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তু যখন আমি নিক্ষেপ করব তখন সেটা উঠতে যত সময় লাগবে, নামতেও ঠিক ততটুকুই সময় লাগবে। সুতরাং আমরা যদি বলি যে বিচরণকাল কত, বা এয়ার টাইম যেটাকে বলা হয়, যে ওর ভূমি থেকে ছড়ার পর আবার ভূমিতে আসতে কত সময় লেগেছে, সেটাকে বলা হচ্ছে বিচরণ কাল। বিচরণকাল টি ইকুয়ালস টু 2 ইন্টু সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তার মানে 2 ইন্টু 2.04 সেকেন্ড, দ্যাট মিনস 4.08 সেকেন্ড। এইটা হলো বস্তুটা মাটি থেকে নিক্ষিপ্ত করার পর আবার মাটিতে আসার সময়। তার মানে আমরা বুঝতেছি যে রহিমকে যদি বলটা ধরতে হয়, ওকে ঠিক ওই বলটার নিচে উপস্থিত হতে হবে বিফোর 4.08 সেকেন্ড। এর আগে আসতে পারলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা করে ফেলি ওটা, যে রহিমের আসলে আসতে কত সময় লেগেছে। তাহলে কিন্তু আমাদের উত্তর আমরা পেয়ে যাব যে ওর কত সময় ও আসলে ধরতে পারবে কিনা। আচ্ছা, খেয়াল করি, বলা আছে রহিম 20 মিটার দূর থেকে। তার মানে রহিমের এস কত? রহিমের ক্ষেত্রে এস ইকুয়ালস টু 20 মিটার, এবং কিভাবে 5 মিটার পার সেকেন্ড। আর কোনো ডাটা দেয়া আছে? যদি ডাটা না দেয়া থাকে, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ কিছু দেয়া নাই, দ্যাট মিনস এটা কি বেগ? সমবেগ। তার মানে সমবেগ ভি ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড। আমরা ইজিলি বলতে পারি তাহলে এস ইকুয়ালস টু ভি টি। এখানে টি ইকুয়ালস টু হোয়াট? তাহলে টি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই ভি, দ্যাট মিনস 20 ডিভাইডেড বাই 5। সুতরাং রহিমের ওখানে আসতে আসলে কতটুকু সময় লেগেছিল? 4 সেকেন্ড। সুতরাং রহিমের যে সময়টা সেটা লেস দেন ওই বিচরণকাল। তাহলে আমরা এখন পূর্বের থিওরি অনুযায়ী আমরা ইজিলি বলতে পারি রহিম কিন্তু ওই বস্তুটিকে আবার মাটিতে আসার আগেই ধরতে পারবে, রাইট? তাহলে এই ম্যাথটা আমাদের শেষ হলো যে রহিম বস্তুটিকে ধরতে পারবে কিনা এবং সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এখানে কিন্তু আমাদের গতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা না থেকে বিচরণকাল সরাসরিও চাইতে পারে। সেক্ষেত্রে আমরা গয়ের মতো করেই করব। এবার আসো আমরা পরবর্তী চ্যাপ্টার, বলের চ্যাপ্টারে যাই। আচ্ছা, বলের চ্যাপ্টারে এই ম্যাথটার দিকে লক্ষ্য করো। এই ম্যাথটা কিন্তু সংঘর্ষ নিয়ে, রাইট? আচ্ছা, সংঘর্ষ নিয়ে যে ম্যাথটা দেয়া আছে সেটা যদি আমরা প্রথম দুই উদ্দীপকের দিকে একটু খেয়াল করি, বলা আছে উদ্দীপকে দুইটি বস্তু এ এবং বি। এর ক্ষেত্রে বলা আছে E1 = 10 এবং এটার আদিবেগ 5। এটার যেহেতু বেশি, অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, কিছু সময় পর এ গিয়ে বি কে ধাক্কা দেবে, তখনই কিন্তু এদের মধ্যে সংঘর্ষ ঘটবে, রাইট? আচ্ছা, ভর দেয়া আছে যে এই বস্তুটা অর্থাৎ M1 = 12 কেজি, M2 = 8 কেজি, বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটে।
এবং ইম্পর্টেন্ট একটা লাইন বলা আছে, সেটা হলো সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে একত্রিতভাবে চলা শুরু করলো। তার মানে বস্তুদ্বয় কিন্তু এক হয়ে গেছে এবং তাদের বেগটাও এক হয়ে গেছে। এটা হলো মিলিত বেগের ঘটনা, তাই না? তো আমাদেরকে প্রথমে সেটাই বের করতে বলছে। খেয়াল করো, গতে আমাদের সংঘর্ষের ম্যাথ কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বল চ্যাপ্টার থেকে এ ধরনের ম্যাথ কম বেশি প্রতিবারই কোনো না কোনো বোর্ডে দিয়ে থাকেই, প্রায় প্রত্যেক বোর্ডেই দিয়ে থাকে যদি ভুল না বলি। তাহলে খেয়াল করো, সংঘর্ষের পর বস্তুটির মিলিত বেগ নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে লক্ষ্য করি। দেওয়া আছে m1 দেখো দেওয়া আছে 12 কেজি, m2 দেখো দেওয়া আছে 8 কেজি, u1 দেয়া আছে, u2 দেয়া আছে। প্রথম u1টা দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড, u2 দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড। কি চেয়েছে? মিলিত বেগ। দ্যাট মিনস v ইকুয়ালস টু হোয়াট? আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি বলে আমাদেরকে, যে আদি ভরবেগের যোগফল ইকুয়ালস টু শেষ ভরবেগের যোগফল। তাহলে সুতরাং সূত্রটা আমরা জানি, লিখবে তোমরা, যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 প্লাস m2। দুটি বস্তু এক হয়ে গিয়েছিল না, তাই দুটি বস্তুকে ভরকে এক যোগ করলাম। সূত্র কি ছিল? m1 v1 প্লাস m2 v2। এখানে m1 আর m2 মিলে একটা হয়ে গেছে বস্তু, এবং তারা একই বেগে যাচ্ছে। তার মানে v1 v2-র অস্তিত্ব বলতে কিছু নাই। v1ও যা, v2ও তাই, অর্থাৎ দুটোর মানই v। তাহলে এখানে এটা v। তার মানে v ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে মান বসাও। প্রথম m1 এর মান কত? 12 ইন্টু u1 10 প্লাস m2 এর মান কত? 8, u2 এর মান 5 ডিভাইডেড বাই এই দুটো যোগ করলে আসলে 20। সুতরাং v ইকুয়ালস টু কত হয়? আমরা ক্যালকুলেটরে বসালে 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। সুতরাং বস্তুদ্বয়ের মিলিত বেগের মান কত? 8 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? সংঘর্ষের ম্যাথ আসলে বেশিরভাগ সময় খুবই সহজ ধরনের ম্যাথ আসে। আমার এই ক্ষেত্রে মিলিত বেগ বের করতে বলেছে, অন্য কোনো ক্ষেত্রে একটা ভি এর মান দেয়া থাকবে, অন্য একটা ভি এর মান বের করতে বলবে। বিষয়টা কিন্তু একই, সূত্র কিন্তু একই, সিস্টেম কিন্তু একই। সুতরাং ওই ধরনের ম্যাথ আসলে ভয় পাওয়া যাবে না। সেম সিস্টেমের ম্যাথ, সেম ফর্মুলা, সেম টেকনিক, সেম এভরিথিং। সো ওই ধরনের ম্যাথগুলো আমরা একটু প্র্যাকটিস করে যাব। ঘতে কি বলেছে আমরা একটু দেখি। ঘটা ইম্পর্টেন্ট। ঘতে আমাদের বলেছে যে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, সংঘর্ষ আমরা কয় রকম দেখতে পাই? আসলে দেখতে পাই না। সংঘর্ষ মোট কয় রকম? সংঘর্ষ মোট 2 রকম, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক। আমরা বাস্তব জগতে যত রকম সংঘর্ষ দেখতে পাই সবই অস্থিতিস্থাপক। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ হলো যখন একটা সংঘর্ষ ঘটবে এবং তৃতীয় কোনো পক্ষের এখানে হস্তান্তর থাকবে না, এটা তো সংঘর্ষের শর্ত, রাইট? এবং যদি আদি ভরবেগের যোগফল এবং শেষ ভরবেগের যোগফল ইকুয়াল থাকে, তাহলে সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এর আরেকটা শর্ত আছে, শর্তটা হলো আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি সেম হবে না। তার মানে যে সংঘর্ষ আমরা বাস্তবে দেখি, অর্থাৎ অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেখানে কিন্তু আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি ইকুয়াল হয় না। তাহলে এখন তোমরা বুঝতে নিশ্চয়ই পেরেছো যে স্থিতিস্থাপক সংঘর্ষ কি। এটা হলো সেই সংঘর্ষ যেখানে 2টা শর্ত পালিত হবে। সংঘর্ষের বেসিক শর্ত তো পালিত হবেই, ওটাকে আলাদাভাবে বললাম না। তাহলে কোন 2টা শর্তের কথা বলছি আমি? এক, তাদের আদি ভরবেগের যোগফল এবং শেষ ভরবেগের যোগফলটা সেম হবে। আর দ্বিতীয়ত, তাদের আদি গতিশক্তির যোগফল এবং শেষ গতিশক্তির যোগফলও সেম হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু আগে যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেটা কিসের ছিল? আদি ভরবেগের যোগফল ইকুয়ালস টু শেষ ভরবেগের যোগফল। সংঘর্ষ মানে এটা হবেই। তাহলে ওটাকে আমাকে আলাদাভাবে প্রমাণ করতে হবে না। তার মানে ঘয়ের ক্ষেত্রে আমাকে কি দেখাইতে হবে? সংঘর্ষটি কি স্থিতিস্থাপক কিনা এটা দেখানোর জন্য আমি যেটা করব সেটা হলো E1 আর E2
আদৌ সমান কিনা সেটা দেখালেই চলবে। E1টা কি এখানে? E1 হইল আদি গতিশক্তির যোগফল, দুটি বস্তুর আদি গতিশক্তির যোগফল। আর E2 কি? দুটি বস্তুর শেষ গতিশক্তির যোগফল বা শেষ মোট গতিশক্তি আর কি। তাহলে চলো এটা বের করলে আমাদের চলে যাবে। গতিশক্তির সূত্র কি? পরবর্তী চ্যাপ্টারে আমাদের আছে, বলের পরবর্তী চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি। গতিশক্তির সূত্র হইল হাফ এম ইন্টু বেগের স্কোয়ার। তাহলে আদি গতিশক্তির সূত্র কি? হাফ এম ইন্টু আদি বেগের স্কোয়ার। শেষ গতিশক্তির সূত্র হাফ এম ইন্টু শেষ বেগের উপরে স্কোয়ার, তাই না? তাহলে E1 অর্থাৎ আদি গতিশক্তি, আদি গতিশক্তি E1 ইকুয়ালস টু কি হবে? হাফ m1 E1 স্কোয়ার, হাফ m1 U1 স্কোয়ার প্লাস হাফ m2 U2 স্কোয়ার। দ্যাটস ইট। তাহলে হাফ m1 এর মান কত? সবকিছু লিখে নিবা আগেই। m1 এর মান আসলে 12 আর U1 10 স্কোয়ার প্লাস হাফ m2 এর মান কত? 8 এবং U2 এর মান 5। তো এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসলে অ্যান্সারটা আসবে 700 জুল। সুতরাং E1 এর ভ্যালু 700 জুল। তার মানে আমার জাস্ট একটা জিনিস এখন বের করা বাকি, সেটা কি? যদি E2 এর মানটাও 700 জুল হয় তাহলে আমি সেফলি বলতে পারবো যে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, রাইট? তাহলে দেখি আসলে E2 টার মান কত হয়। E2 ইকুয়ালস টু, দুইটা বস্তু সেম হয়ে গেছে, তাহলে আমরা লিখবো হাফ m1 প্লাস m2, দুটা বস্তুর বেগও সেম হয়ে গেছে, তার মানে ভি স্কোয়ার, হাফ ইন্টু m1 প্লাস m2 ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 20 ইন্টু ভি এর মান কত বের হয়েছিল? ভি এর মান বের হয়েছিল 8 স্কোয়ার। সুতরাং E2 যদি ক্যালকুলেটরে বসাই আমরা তাহলে পাবো 640 জুল। তাহলে আদি গতিশক্তি 700 জুল, শেষ গতিশক্তি 640 জুল। যদিও কাছাকাছি, বাট এটা কি সিমিলার, মানে সেম? সেম তো না। E1 এবং E2 সেম না। যেহেতু তারা সেম না, সুতরাং সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। ব্যাস, তাহলে এটাও আমাদের শেষ হলো। এখানে সংঘর্ষের টপিক ছিল, এবং সংঘর্ষের টপিক থেকে প্রশ্ন আসলে এই ধরনেরই প্রশ্ন আসবে। কখনো সেটা মিলিত বেগ বলবে, কখনো সেটাকে ইন্ডিভিজুয়ালি আমাকে নির্দিষ্ট একটা বস্তুর শেষ বেগ বের করতে হইতে পারে, আবার স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক টপিক থেকেও আসতে পারে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে আমাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে প্রশ্নটা একটু ভালো মতো পড়ি। 2.5 কিলোওয়াট, দ্যাট মিনস পাওয়ার, একটা মোটরের পাওয়ার দেওয়া আছে। একটি বৈদ্যুতিক মোটর 12 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল। কি বস্তু, কেন মোটর দিয়ে উপরে তুললো, এগুলো নিয়ে আমরা মাথা করবো না। একটা বস্তু যার ভর 12 কেজি, কত উপরে তুলেছে? এইচ এর মান 20 মিটার। বস্তুটিকে মুক্তভাবে তারপরে মাটিতে ফেলা হলো, অর্থাৎ মাটিতে পড়ে গেল, যেহেতু সে উপরে তুলেছে মাটিতে পড়ে গেল। বলছে বস্তুটিকে উপরে তুলতে মোটরটির যদি 1.5 সেকেন্ড সময় লাগে, তাহলে তার এই মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। আচ্ছা, কর্মদক্ষতা, রাইট? তার মানে আমার এটা যে দেয়া আছে এটা হলো গিভেন পাওয়ার। কি পাওয়ার? গিভেন, অর্থাৎ যেটা দেয়া আছে, মোটরের গায়ে লেখা আছে। আর এখন আমাকে কি বের করতে হবে তাহলে? কারণ আমরা জানি কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই পি। এখন এটা আমি আগে লিখলাম না, কোনটা কোন পি বলছি, বলো তো কোনটা কোন পি? এটা হলো যেটা গিভেন, যেটা দেয়া থাকবে, তাই না? আর এটা হলো পি প্রাইম, অর্থাৎ যেটা আমি বের করব। তাহলে আমাকে কোন মানটা বের করতে হবে? জাস্ট পি প্রাইম, এটা দেয়া আছে, পি প্রাইম বের করলেই চলবে। আচ্ছা, পি পি এর সূত্র কি? ডাব্লিউ ডিভাইডেড বাই টি, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। এখন দেখো, এখানে আমরা রাফ করেই ম্যাথটা করে ফেলতে পারবো। টি এর মান কত দেয়া? 1.5 সেকেন্ড। তাহলে এই জিনিসটাকে একটু আমি এখানে নিয়ে আসি।
যে পি প্রাইম ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, টি এর মান 1.5। ডাব্লিউ এর মান কি? ডাব্লিউ বলতে কি বুঝি? দেখো বস্তুটাকে কিন্তু ওপরে তোলা হয়েছে, তার মানে এখানে ডাব্লিউ যে কৃত কাজটা হবে সেটা আসলে কোন শক্তি? কৃত কাজ বাহিত শক্তি, দ্যাট মিনস সূত্রটা সেম থাকবে। যেহেতু উপরে তোলা হয়েছে, এটা আমরা বিভব শক্তির সূত্র আমাদের ফেলতে হবে। তার মানে এম জি এইচ, এম জি এইচ, ঠিক আছে? এম এর মান কত? 12, জি এর মান কত? 9.8, এইচ এর মান কত? 20। তাহলে জাস্ট এখানেই কিন্তু আমরা পি প্রাইমটা বের করে ফেলতে পারি। তাহলে ক্যালকুলেটরে বসাও, দেখো কত হয়। 20 ইন্টু 9.8 ইন্টু 12, আচ্ছা 12, এম এর মান ছিল 12, আচ্ছা ডিভাইডেড বাই 1568, অর্থাৎ 1568 ওয়াট। আর এই পি এর মান কত দেয়া? 2.5 কিলোওয়াট, দ্যাট মিনস 2500 ওয়াট। তাহলে এখন তুমি জাস্ট এখানে যদি পি ডটের মানটা 1568 বসাও, এটা 25 বসাও, 2500 বসাও, তাহলে 100 দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? ম্যাথটা সহজ ছিল না? এ ধরনের ম্যাথ থাকবে, এবং এ ধরনের ম্যাথ থাকলে আমরা একটু রাফ স্কেচ করে নেওয়ার চেষ্টা করব, আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবো এখানে কি বের করতে হবে, কি দেয়া আছে, কি দেয়া নেই, এবং কোন কোন ডাটার সাহায্যে বের করতে হবে। অবভিয়াসলি এভাবে করে দিয়ে আসবে না, দেওয়া আছে তুলবা, তাহলে তোমার কাছে জিনিসগুলো আরো একটু ক্লিয়ার হতে থাকবে। তাহলে এটা আর আমি নর্মালি করলাম না, এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি। ভেরি ইম্পর্টেন্ট, এই ঘটা বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় বিভিন্ন ডাটা দিয়ে দিয়েছে, কিন্তু একই ম্যাথ বারবার দিয়েছে। দেখো এই বস্তুটাকে কত মিটার উপরে তোলা হয়েছিল? বিশ মিটার উচ্চতায়, তাই না? 20 মিটার উচ্চতায় তোলা হয়েছিল। আচ্ছা, এরপরে তাকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়েছে, মুক্তভাবে পড়তে দেওয়া হয়েছে। এখন বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে? তাহলে প্রথম যেটা আমাদের কাজ সেটা হলো ধরে নিব এইচ উচ্চতায় এই ঘটনাটা ঘটবে। কত উচ্চতায়? এইচ। তাহলে বলো তো এই ওপর থেকে ঠিক এই পর্যন্ত, এটা কি হবে? 20 মাইনাস এইচ, পুরোটা 20, এটুকু এইচ ধরেছি, এইটুকু ভূমি থেকে এইচ ধরেছি, তাহলে এটা 20 মাইনাস এইচ, রাইট? ওকে, তাহলে প্রশ্ন মতে আমরা সরাসরি প্রশ্ন মতেতে চলে যাব। প্রশ্ন মতে কি বলেছে? বলেছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, অর্থাৎ ইপি বিভব শক্তি গতি শক্তি অর্থাৎ ইকে এর 1/4 হবে। দ্যাটস ইট, এটাই প্রশ্ন মতে, রাইট? এবার আমরা দেখো সূত্রটা একটু ফেলে দেই, তাহলেই হবে। ইপি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি, এর সূত্র কি? এম জি এইচ। এখানে আমাদের মাথায় রাখতে হবে কোনটার ক্ষেত্রে কোন এইচ আমরা ইউজ করব। বিভব শক্তির ক্ষেত্রে মনে রাখবো সবসময় আমরা ভূমি থেকে উচ্চতা চিন্তা করি। তাহলে বলো তো এই পজিশনে কোনো বস্তুর বিভব শক্তির ক্ষেত্রে আমরা কোন এইচটা ইউজ করব, কোন হাইটটা ইউজ করব? অবশ্যই ভূমি থেকে যে হাইটটা দেওয়া আছে, তার মানে এইচ। তার মানে এটার ক্ষেত্রে হবে এম জি এইচ, তারপর 1/4 এম ভি স্কোয়ার, তাই না? আমরা একটু এখানে রাফটা করে ফেলি। ভি স্কোয়ার মানে কি? দেখো ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ, তাই না? এখন এই বস্তুটা তো আমি উপর থেকে ফেলছি, তাহলে এর আদিবেগ কত? 0। নিক্ষিপ্ত বস্তু যেমন আদিবেগ থাকে একটা নির্দিষ্ট মান এবং শেষ বেগ থাকে 0, পরন্ত বস্তুর ক্ষেত্রে ঘটনাটা উল্টা, পড়ার সময় ওর আদিবেগ থাকে 0 এবং শেষ বেগ একটা মান থাকে। তার মানে আদিবেগ 0 প্লাস 2gh। এখানে এইচটা আসলে কি হবে? দেখো এখানে ভি এর মান, তাই না? ভি স্কোয়ার বা ভি যেটাই বলো,
তার মানে বস্তুটা উপর থেকে পড়তেছে পড়তেছে পড়তেছে, এই পয়েন্ট আসার পর তুমি জিজ্ঞেস করছো ভাই তোর বেগ কত, তার মানে ওকে অতটুকু পথ অতিক্রম করতে হয়েছে, তার ফলেই ও যে বেগটা পাইছে সেটা পাইছে, রাইট? কতটুকু ওর বাকি আছে ইট ডাজন্ট ম্যাটার, ও কতটুকু আসছে দ্যাটস ম্যাটার, রাইট? দ্যাট ম্যাটার্স। তাহলে এখানে আমরা কোন হাইটটা ইউজ করব? এই যে যেটুকু অতিক্রম করে আসছে 20 - বিভব শক্তির ক্ষেত্রে নিচেরটা, গতিশক্তির ক্ষেত্রে উপরেরটা। তাহলে 20 - তাহলে আমরা সরাসরি ভি স্কোয়ারের মানটা, জিরোটা মুছে এটা লিখতে পারি না? তাহলে ভি স্কোয়ারটা আমি কাটলাম, সরাসরি আমি লিখলাম 2g 20 - এম কাটা এম কাটা, জি কাটা জি কাটা, 2 আর এটা কাটাকাটি করলে হাফ থাকে, তাহলে আমি এই 2টাও মুছে দিলাম, এখানে 4টা মুছে দিলাম, এখানে এটা লিখলাম। তার মানে h ইকুয়ালস টু হাফ ইন্টু 20 - h। এবার 20 দিয়ে এটাকে গুণ করে দাও, অর্থাৎ h ইকুয়ালস টু 10 - হাফ h, 10 - h/2। এই h/2 যদি এখানে চলে আসে তাহলে প্লাস h/2 হয়ে যাবে, তাই না? তাহলে h প্লাস h/2 ইকুয়ালস টু 10। তাহলে h প্লাস h/2 ইকুয়ালস টু 10। ঠিক আছে সবকিছু? 3/2 20, কোথাও একটা ভুল গেছে, দাঁড়াও একটু। 20 - h mgh, আচ্ছা আচ্ছা, এই যে এখানে এই ইয়াটা দেওয়া হয়নি, 1/4, এখানে হাফ mv স্কোয়ারটা দেওয়া হয়েছিল না, শুধুমাত্র mv স্কোয়ার লেখা হয়েছিল, ইয়া সেটাই। ওকে, এখানে আমরা একটু কারেকশনে চলে আসি। দেখো এটা হলো mgh, এটা হলো 1/4 ইন্টু হাফ m v স্কোয়ারের জায়গায় আমরা বলেছিলাম 2g 20 - h। এবার লক্ষ্য করি m কাটা যায়, m কাটা যায়, এই 2 আর এই 2 কাটা যায়, g কাটা যায়, g কাটা যায়। তোমরা খাতায় এভাবে কাটবা না, আমি এখানে তোমাদের শর্টে করানোর জন্য আমি দেখাচ্ছি। তাহলে দেখো এই সবগুলো জিনিস কাটা যায়, 1/4 থাকে, তাহলে h ইকুয়ালস টু 1/4 20 - h। তাহলে কি হলো এখানে, h ইকুয়ালস টু 5 - h/4, 5 - h/4। ঠিক আছে, এবার তাহলে আমরা যদি এখন এই পাশটাকে এখানে নিয়ে আসি, তাহলে h প্লাস h/4 ইকুয়ালস টু 5 হবে, এবং এটা ক্যালকুলেট করলে h ইকুয়ালস টু, এখানে দেখো যদি আমরা লসাগু করি, নিচে থাকে 4, উপরে থাকে 4h প্লাস h, অর্থাৎ 5h ইকুয়ালস টু 4 × 5 = 20, অর্থাৎ সুতরাং h ইকুয়ালস টু 4 মিটার। এই হলো আমাদের অ্যান্সার। তার মানে ভূপৃষ্ঠ থেকে 4 মিটার উচ্চতায় এই শর্তটা পালিত হবে। এখন সবসময় কি 1/4 থাকবে? নো, নেভার। থাকতে পারে অর্ধেক, তখন কি করবে? এখানে 2 দিবা। থাকতে পারে দ্বিগুণ, তখন কি করবা? এখানে 1/2 এর বদলে শুধু 2 দিবা। থাকতে পারে সমান, তখন কি করবা? এটা দিবা। বিভিন্ন রকম শর্তে আসতে পারে, বাট সিস্টেম আলটিমেটলি সেম। তোমাকে এই সম্পর্কটা দাঁড় করাতে হবে এবং মাথায় রাখতে হবে ভি স্কোয়ারের মানটা এরকম হবে এবং এখানে কোন এইচটা বসবে, এটুকু মাথায় রাখলেই তোমার ম্যাথটা কিন্তু ইজিলি হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে দেখো এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের বারবার আসে, এবং আমরা যেহেতু অলরেডি একটা থিওরি পেয়ে গেছি। কি থিওরি? যে যখনই আমরা বিভব শক্তি বের করব তখন ভূমি থেকে হাইটটা নিব, এবং যখনই আমরা গতিশক্তি বের করব তখন এই জায়গাতে এই জায়গাতে 20 - h ইউজ করবো, অর্থাৎ যতটুকু সে আসছে। তার মানে তোমাকে যদি আমি এখন সব ডাটা দিয়ে দিই, দিয়ে বলি যে এই পজিশনে এবং এই পজিশনে এবং এই পজিশন, 3টা পজিশন, এই 3টা পজিশনে যান্ত্রিক শক্তির মান ধ্রুবক, আমাকে প্রমাণ করে দেখাও। কি করবা? আচ্ছা বলো, যখন টপ পজিশনে আছে ওই বেচারা বস্তুটার কোনো বেগ আছে? নো। তার মানে ওর গতিশক্তি কত? 0। কিন্তু বিভব শক্তি সর্বোচ্চ, অর্থাৎ mg পুরোটা h, অর্থাৎ 20। তার মানে ওখানে মোট যান্ত্রিক শক্তি কত? mgh প্লাস 0। অপোজিট ঘটনা এখানে। এখানে ওর কোনো ভূমি থেকে কোনো হাইটই নাই। ভূমি থেকে কোনো হাইট আছে? ও তো ভূমিতে আছে বেচারা, ওর কোনো হাইট আছে? নাই তো। ওর হাইট কত? 0। তার মানে ওর বিভব শক্তি কত? 0। তার মানে যা শক্তি ওর আছে সবগুলাই গতিশক্তি। তাহলে এখানকার মোট যান্ত্রিক শক্তি কি হবে?
0 প্লাস হাফ এম ভি স্কোয়ার, ওই ভি স্কোয়ারের ক্ষেত্রে তুমি পুরো এইচটা ইউজ করবা, কারণ তখন বস্তুটাকে পুরো পথ অতিক্রম করে আসতে হয়েছে। এবং এই পজিশনের ক্ষেত্রে তুমি তখন কি করবা, এই পজিশনের ক্ষেত্রে তোমাকে এই হাইটটা দেয়া থাকবে, বিভব শক্তি বের করার জন্য এই হাইটটা ইউজ করবা, আর গতিশক্তি বের করার জন্য এই হাইটটা ইউজ করবা, যেভাবে আমি এখানে দেখাইছি ঠিক ওইভাবেই। বোঝা গেল? তাহলে কিন্তু এই বিভব শক্তি গতিশক্তি থেকে তোমাদের এই ধরনের ম্যাথ আসতে পারে। তাহলে এটাও আমাদের শেষ হলো। এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো এটা ঠিক পূর্ববর্তী ম্যাথের মতোই অনেকটা। কেমন? বলছে দুটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদ যথাক্রমে 800 লিটার এবং 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। একটা মোটর 800 লিটার পারে 30 সেকেন্ডে, আর একটা মোটর 1200 লিটার পারে সেম টাইম 30 সেকেন্ডে। প্রথম মোটরের ক্ষমতা দেয়া আছে, অর্থাৎ সেটা কি মোটরের গায়ে লেখা আছে, অর্থাৎ প্রদত্ত ক্ষমতা 20 কিলোওয়াট। দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 78.4। এখন প্রশ্নে আমাদের বলা আছে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। দ্বিতীয়টা তো দেয়াই আছে, প্রথমটা বের করতে বলছে। প্রথম মোটরের প্রদত্ত ক্ষমতাও দেওয়া আছে, তার মানে আমার কি লাগবে? এগেইন আমার সূত্রটা আমি একটু দেখি। ইটা ইকুয়ালস টু পি প্রাইম ডিভাইডেড বাই পি, যেটা কিনা আসলে ওই যে 20 কিলোওয়াট, তার মানে 20,000 ওয়াট, রাইট? এটা দেয়াই আছে ইন্টু 100। 100 তো আর বের করতে হয় না, ওটা তো দেয়াই আছে। তার মানে আমার কি লাগবে? পি প্রাইম, কার্যকর ক্ষমতা। সূত্র কি? ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ডাব্লিউ এর সূত্র কি? এম জি এইচ। টি কত দেয়া? 30। তার মানে আমাকে এই মানটা বের করলেই চলতেছে। ওকে, একটু লক্ষ্য করি এখানে কি কি মান দেয়া আছে। প্রথম মোটরের কথা বলা আছে না? প্রথম মোটর যেহেতু পানি বলছে, পানির 800 লিটার, মানে 800 লিটার তো আসলে আয়তনের একক। লিটার থেকে আমরা যখন আয়তন থেকে যখন আমরা ভরে যাই, আমরা রো ইকুয়ালস টু এম বাই ভি ইউজ করি। বাট মনে রাখবা পানির ক্ষেত্রে তোমার এই ঝামেলাটা করতে হবে না। কেন করতে হবে না? কারণ পানির ঘনত্ব কত, ঘনত্বের ইয়া কি মান কত? 1000 কেজি পার মিটার কিউব। তার মানে ওটার ক্ষেত্রে যেহেতু এটার মান 1000 কেজি পার মিটার কিউব, আর 1 মিটার সমান 10⁻³ লিটার। সো তুমি যদি করো আলটিমেটলি যেটুকু থাকবে লিটার, ততটুকুই হবে পানির ওজন, অর্থাৎ ভর। অর্থাৎ কত কেজি পানি তুলতে পারে এবং কত লিটার পানি তুলতে পারে, দুটোর উত্তর একই হবে, অর্থাৎ 800 লিটার ইকুয়ালস টু 800 কেজি। তাহলে এম এর মান আসলে কত? 800 কেজি। জি এর মান কি আমাদের নতুন করে জানতে হবে? না, 9.8। এইচ এর মান কত? কতটুকু উপরে তোলা হচ্ছে? 30 মিটার, দ্যাটস ইট। 30 30 30 30 কাটা, এই দুইটা ক্যালকুলেশন করে কত হয়? পি প্রাইমের মান কই গেল? 7840 ওয়াট। তাহলে তুমি পি প্রাইমও পেয়ে গেলা। তাহলে তোমার ইটা বের করতে এখন তোমাকে কে ঠেকাবে? দেখো, ইটা ইকুয়ালস টু 7840 ডিভাইডেড বাই 20,000 ইন্টু 100%। এটা যদি ক্যালকুলেট করো তাহলে আমাদের অ্যান্সার আসবে 39.2%। এখন তার মানে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেখো অনেকটাই বেশি, অনেকটা বেশি, দ্বিগুণ। তোমাকে এটাও প্রুফ করতে বলতে পারতো যে দেখাও যে প্রথম মোটরের তুলনায় দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দ্বিগুণ, অথবা দ্বিতীয় মোটরের তুলনায় প্রথম মোটরের কর্মদক্ষতা অর্ধেক, বা একই সময় অর্ধেক পরিমাণ কাজ করতে পারে। এ ধরনের কথা কিন্তু বলতে পারতো। আলটিমেটলি সেম জিনিসই, তোমাকে জাস্ট ওই সময় একটু বুদ্ধি খাটাইতে হবে যে তুমি আনসারটা কিভাবে দিবা। যদি শুধুমাত্র কর্মদক্ষতা চায় তুমি এভাবে ম্যাথটা করে বসায় দাও এবং লেখো যে সুতরাং কর্মদক্ষতা এত। যদি কোনো রিলেশন চায় তাহলে তুমি বের করো, দেন ওইটাকে বাংলায় লেখো যে সুতরাং এটার ক্ষমতা ওটার তুলনায় অর্ধেক, অথবা ওটার ক্ষমতা এটার তুলনায় দ্বিগুণ, এভাবে লিখে দাও। প্রশ্ন অনুযায়ী তুমি বাংলাটা ব্যবহার করবা। তাহলে এটাও আমাদের শেষ হলো। এখান থেকে এই ধরনের ম্যাথই আসতে পারে। এবং তুমি এখানে হয়তো বলতে পারো যে শুধু গ কেন? দেখো এখানে গ এবং ঘ দুটোই একই টাইপের প্রশ্ন হয়। কিরকম? এই যে আমি কেবলই বললাম যে এখানে শুধুমাত্র কর্মদক্ষতা চাইছে, হয়তো অন্য কোনো প্রশ্নে বলতে পারে দেখাও যে এটার কর্মদক্ষতা ওটার তুলনায় এত গুণ, অথবা এটার তুলনায় ওটা দ্বিগুণ, এটার তুলনায় ওটা অর্ধেক। এই জিনিসগুলোই আসবে। অথবা বলবে যে
এখানে যে মোটরগুলো ইউজ করা হয়েছে সেটা না ইউজ করে আমি যদি এত ওয়াটের মোটর ইউজ করি তাহলে পানিটা তুলতে কত সময় লাগবে। সেম প্রিন্সিপাল, ডিফারেন্ট ডিফারেন্ট ভাষা। তুমি একই তরকারি খাবা, তোমাকে ভিন্ন ভিন্ন বাটিতে দেওয়া হচ্ছে, দ্যাটস ইট। এখন তোমার যদি বাটি পছন্দ না হয় তাহলে ওই তরকারিটা ঢেলে খাও, সমস্যা নাই তো। বাট একই তরকারি তো খাচ্ছ, মানে একই ম্যাথই তো করতেছো। সো ভাষাটা জাস্ট তুমি চেঞ্জ করবা, দ্যাটস ইট। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। ওকে, চ্যাপ্টার 7 এর দুই ধরনের টাইপের ম্যাথ আসে। তার মধ্যে প্রথমটা এখানে দেখানো হলো, সেটা হলো আমাদের এই রিলেশনটা নিয়ে ম্যাথ, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটা। আচ্ছা দেখো প্রশ্নটা একটু লক্ষ্য করো, সুর শলাকা থেকে সৃষ্ট শব্দ, তার মানে শব্দর উৎস কয়টা? একটা। শব্দের উৎস কয়টা? একটা। এক্স ও ওয়াই দুইটা মাধ্যম বলছে, মাধ্যম ভেদে শব্দের কি পরিবর্তন হয়? বেগ, রাইট? বেগটা পরিবর্তন হয়। আচ্ছা, বলছে একটার তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে এত, একটার এত এবং কম্পাঙ্ক এত। ওকে, খুবই সিম্পল ম্যাথ, বাট থিওরিটা আমাদের বুঝতে হবে। এই থিওরিটা আমাদের সামনেও কাজে লাগবে বিভিন্ন জায়গায়, এবং এই টাইপের ম্যাথ একটু পেঁচাই দিলে থিওরিটা কাজে লাগবে। থিওরিটা কি? কোনো শব্দের আত্মপরিচয়টা কি? তুমি একটা শব্দকে চিনবা কিভাবে যে হ্যাঁ এটা তুই, এটা তুই? আমাদের যেমন নাম আছে না, আমার একটা নাম আছে, তোমার একটা নাম আছে, এটা আমাদের পরিচয়, রাইট? আমার নাম বলে যদি কেউ ডাকে তুমি সাড়া দিবে না, যদি দুজনের নাম সেম হয় সেটা ভিন্ন কথা, বাট ইন জেনারেল আমরা ধরলাম 5জন মানুষের নাম ভিন্ন ভিন্ন, তাহলে আমি যাকে ডাকবো সেই আসবে। তাহলে শব্দের কোনো উৎস থেকে সৃষ্ট যে কোনো একটা শব্দের পরিচয়টা কি? ওকে তুমি কি বলে পরিচয় দিবা? দেখো পরিচয়টাই হলো কম্পাঙ্ক। তুমি শব্দ মেটালে করো, বায়ুতে করো, পানিতে করো, ডাজেন্ট ম্যাটার, যে মাধ্যমেই তুমি শব্দটা করো, শব্দটাকে যে মাধ্যমেই তুমি যাইতে বলো, ওর কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। ওর কি চেঞ্জ হবে না? কম্পাঙ্ক চেঞ্জ হবে না। মাধ্যম ভেদে কিন্তু বেগ চেঞ্জ হবে। তার মানে আমি বলতেছি এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। আমি বললাম এটা কখনোই চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট শব্দের জন্য এটা কনস্ট্যান্ট। তাহলে এই বেচারা ভি তো এই দুইটার ফাংশন, এফ ল্যামডা। আমি একটা যদি কনস্ট্যান্ট বলি তার মানে চেঞ্জ হবে কিসের আসলে? এটা, এটা চেঞ্জেবল, রাইট? তার মানে আলটিমেটলি কোনো শব্দর বেগ যখন চেঞ্জ হবে মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে বেগ কিন্তু চেঞ্জ হবে, একটা শব্দই মাধ্যম ভেদে বেগ চেঞ্জ, সেটা আসলে কিসের চেঞ্জ? তরঙ্গ দৈর্ঘ্যের চেঞ্জ। এই ম্যাথের ক্ষেত্রে ঝামেলা নাই, কারণ এখানে তোমাকে তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ করেই দেখাইছে এবং বলছে কোন মাধ্যম সেটা হিসাব করো। খুবই সিম্পল, দেখো ভি এক্স বের করো, ভি এক্স ইকুয়ালস টু কি? এফ ল্যামডা। এখন ল্যামডাটা কি? এক্স মাধ্যমের জন্য। এফ কি চেঞ্জ হবে কখনো? কখনো না। তাহলে এফ এর মান এখানে কত? 520। ল্যামডার মান কত প্রথম ক্ষেত্রে? 0.634। এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের আনসার কত আসে? 329.68, 329.68 মিটার পার সেকেন্ড। দেখো ভিএক্স। আচ্ছা এবার ভি ওয়াইটা বের করি, তারপর আমরা ভার্ডিক্ট দিই, ঠিক আছে? ভি ওয়াই, তাহলে এফ ইন্টু ল্যামডা ওয়াই। এফ কত? 520। ল্যামডা ওয়াই কত? 2.871। এইটা যদি আমরা দেখি যে ভি ওয়াইটা আসলে কত হয়, যদি ক্যালকুলেটর বসাই তাহলে 1492.92, 1492.92 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বলছে যে কোন ধরনের মাধ্যম। আমি তোমাকে আগেও বললাম শব্দের বেগ চেঞ্জ হয় মাধ্যম ভেদে, রাইট? বলো তো বাতাসে শব্দের বেগ কত? তোমাদের বইতে আছে 330 মিটার পার সেকেন্ড। কাছাকাছি মান না? তার মানে এক্স মাধ্যমটা আসলে কি মাধ্যম? বাতাস বা বায়ু মাধ্যম। বলো তো মেটাল অর্থাৎ ধাতু অর্থাৎ লোহায় শব্দের বেগ কত? সেটা কিন্তু 1500, রাফলি 1500। কাছাকাছি না? তার মানে এটা কি মাধ্যম? ধাতব মাধ্যম। তাহলে ব্যাস তুমি শব্দের বেগগুলো বের করে একটু মুখস্থ মান থেকে আইডিয়া নিয়ে বলে দিতে পারবা কোনটা কোন মাধ্যমে সৃষ্ট শব্দ। আন্ডারস্টুড? তবে শব্দের এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা বারবার বারবার আসছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময়, জাস্ট মান চেঞ্জ করে এবং কিছুটা সিচুয়েশন চেঞ্জ করে ম্যাথগুলা দিছে, সেই ম্যাথ আমরা এখন দেখব। ম্যাথটা ভালোভাবে লক্ষ্য করো। বলা আছে ধরো এখানে চিত্রে এ এবং বি তে তুমি এবং তোমার বন্ধু দাঁড়িয়ে আছো, ঠিক আছে?
তুমি এতে, তোমার বন্ধু বিতে দাঁড়িয়ে আছো, তুমি হঠাৎ করে চিল্লায় উঠলা, এখানে একটা দেয়াল আছে, ঠিক আছে? ওকে, এ থেকে সৃষ্ট শব্দ আর এ বাধা পেয়ে, এই আর এ বাধা পেয়ে পুনরায় এর নিকট আসতে কত সময় লাগে? 0.143 সেকেন্ড সময় লাগে। 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, যেটা কিন্তু আমরা একটু আগেই ব্যবহারটা করে আসলাম, রাইট? আমরা জেনে আসলাম। এখন উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। খুবই সিম্পল, আমাদের সূত্রটা কি? এটা আমি এর দেওয়া আছে বা কিছু লিখলাম না, এটা তোমরা দেওয়া আছে বা এগুলো জিনিসগুলো লিখে নিবা। আমি জাস্ট ইকুয়েশনটা লিখি যে আমরা জানি যে কি সূত্র কি আমাদের, ভি এবং টি এর মধ্যে একটা সম্পর্ক আছে, রাইট? আমি ভাবছিলাম ভি এর মান এখানে দেয়া আছে। ওকে, এখানে দেয়া আছে সে কতক্ষণ সময় পর শুনতে পায়? 0.143 সেকেন্ড। তার মানে শব্দ এখান থেকে উৎপন্ন হয়, এখানে গিয়ে বাধা পায়, আবার ফিরে আসে। তার মানে সূত্রটা কি এখানে? 2D ইকুয়ালস টু ভি টি, তাই না? ডি এর মান কত হবে দেখো? 25। তার মানে 2 ইন্টু 25। ভি আমরা জানি না, টি এর মান আমাদের কত দেওয়া? 0.143। তার মানে ভি ইকুয়ালস টু 50 ডিভাইডেড বাই 143। তাহলে আমাদের আনসার কত আসে? 349.65। 349.65। ওকে, তাহলে আমাদের ওই দিন বেগ কত ছিল? 349.65। আচ্ছা, তাহলে এখন আমরা ওই সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারি যে ভি ডিভাইডেড বাই ভি ওয়ান ইকুয়ালস টু রুট ওভার টি ডিভাইডেড বাই টি ওয়ান। দ্যাটস ইট। এখান থেকে আমাদের কি বের করতে হবে? ওই দিনের তাপমাত্রা। তার মানে আমাদের টি ওয়ান এর ভ্যালুটা আমরা চাচ্ছি, রাইট? তাহলে জাস্ট মান বসিয়ে দাও। দেখো ভি এর ভ্যালু 349.65, ভি এর ভ্যালু 330, আর এটা 349.65 ইকুয়ালস টু রুট ওভারটা তুলে এখানে স্কোয়ার করে দিলাম, ইকুয়ালস টু টি এর ভ্যালু চাওয়া হয়েছে এবং টি নটের টি ওয়ানের ভ্যালু চাওয়া হয়েছে। টি এর ভ্যালু যেটা সেটা হলো 273। এখান থেকে তাহলে আমরা যদি ক্যালকুলেটরে বসাই, টি ওয়ান ইকুয়ালস টু কত হয় আমাদের? 349। এটাকে জাস্ট উল্টা, আচ্ছা ক্যালকুলেটর সরাসরি বসালেও হবে, আর তোমরা যদি একটু ভেঙে করতে চাও তাহলে 349.65 ডিভাইডেড বাই 330 হোল স্কোয়ার ইন্টু 273। দ্যাট মিনস টি ওয়ানের ভ্যালুটা ওই দিন ছিল 306.48 306.48 কেলভিন। এটাকে যদি আমরা সেলসিয়াসে নেই তাহলে জাস্ট কি করব? 306.48 থেকে 273 বিয়োগ করে দিলেই সেলসিয়াস বেরিয়ে যাবে। তাহলে সেলসিয়াসটা কত হয়? 33.48 ডিগ্রি সেলসিয়াস। তুমি চাইলে এখানেও রাখতে পারো জিনিসটা, এরকমও করতে পারো। ওকে, তাহলে এটাকে ছিল আমাদের গ। এবার আসো ঘটা একটু লক্ষ্য করি। দেখো প্রতিধ্বনির ক্ষেত্রে এই সূত্রটা একটু মাথায় রাখো। আমরা আগে এই জিনিসটা একটু রাখি, বাকি সব একটু মুছে দেই, একটু খেয়াল করি। কোনো শব্দ উৎস থেকে উৎপন্ন হয়ে কোনো একটা স্থানে বাধা পেয়ে যদি আবার সেখানে ফিরে আসে, অর্থাৎ কোনো শব্দ তুমি একবার শোনার পর বাধা পেয়ে তোমার কাছে আবার ফিরে আসলো, এবং তুমি যদি প্রথমবার শোনার 0.1 সেকেন্ড পর ফিরে আসা শব্দ শোনো, তাহলে কিন্তু তুমি শব্দটা শুনতে পাবা এবং প্রতিধ্বনিটাও আসলে তখনই শুনতে পাবা, রাইট? তাহলে তখন আমরা বলি যে এখানে প্রতিধ্বনি ঘটেছে। সূত্রটা কি? কোনো শব্দকে দুইবার একই পথ অতিক্রম করতে হয়, যেমন এক্ষেত্রে পুরোটুকু গিয়েছিল আবার ফিরেছিল, তার মানে 2D ইকুয়ালস টু ভি ইন্টু টি। ভিটা এখানে ওই দিনের যে শব্দের বেগ, ইন্টু টিটা ওই দিনের, টিটা হলো সময়, ঠিক আছে? আচ্ছা, সময়টা ন্যূনতম সময় কত আমরা এটা জেনে রাখবো। ন্যূনতম সময় প্রতিধ্বনি শোনার 0.1 সেকেন্ড। ঘতে বলেছে এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানের শ্রোতা প্রতিধ্বনি শুনতে পাবে কি না। প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এটা কিসের উপর ডিপেন্ড করবে? তার কান ভালো আছে কিনা সেটার উপর, তাই না? হ্যাঁ, কান তো ভালো থাকতেই হবে, নাহলে শুনবে কেমনে? কিন্তু আরেকটা শর্ত আছে, সেটা হলো প্রথম শব্দ শোনার 0.1 সেকেন্ড পরে শব্দ শুনতে হবে, আদারওয়াইজ ব্রেনটা প্রসেস করতে পারবে না। 0.1 এর আগে যদি কোনো শব্দ শোনে তাহলে প্রথম শব্দটাই শুনবে, দ্বিতীয়টা এভাবে ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে কত সময় গ্যাপ থাকতে হবে প্রথম এবং দ্বিতীয়বার শব্দ শোনার ক্ষেত্রে? 0.1 সেকেন্ড। তাহলে আমাদের আসলে কি বের করতে হবে? মাথায় রাখো, আমাদের এখন টি বের করতে হবে।
কত কি বের করতে হবে? টি বের করতে হবে। তাহলে দেখো কি ঘটনা ঘটতেছে, শব্দ কি বি থেকে উৎপন্ন হচ্ছে না এ থেকে? এ থেকে। তার মানে শব্দটা এখান দিয়ে যাবে, বি প্রথমবার শুনবে, তারপরে এখানে যাবে, আবার ফিরবে, তারপর বি শুনবে, তারপরে এ শুনবে, রাইট? আচ্ছা, তার মানে দেখো তো, বি এর কাছে শব্দ পৌঁছানোর পর এখানে গেছে, আবার এখানে ফিরছে না? তাহলে শব্দকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে? জাস্ট এইটুকু, রাইট? তার মানে 25 মাইনাস 10 অর্থাৎ 15 মিটার। তাহলে এখানে আসলে ডিটা কত? দেওয়া আছে ডি ইকুয়ালস টু 25 মাইনাস 10 অর্থাৎ 15 মিটার। তাহলে এখন আমরা ইজিলি বের করে ফেলতে পারি যে আমরা জানি 2d ইকুয়ালস টু ভিটি। ওই দিনে কতটুকু বেগ ছিল? বেগের মানটা আমরা একটু আগে বের করলাম, বেগের মানটা ছিল 349.65। তাহলে আমরা এখানে ভিটাও লিখে নেই, 349.65 মিটার পার সেকেন্ড। এটা হলো লিখবা গ হতে। তাহলে দেখো 2 ইন্টু 15 ইকুয়ালস টু 349.65 ইন্টু টি। তার মানে টি ইকুয়ালস টু 30 ডিভাইডেড বাই 349.65। ক্যালকুলেটরে বসাও, আমাদের টি এর মান তাহলে আসছে 0.086। সুতরাং এখানে টি এর মানটা আসলে 0.1 সেকেন্ডের চেয়ে কম। কি বলেছিলাম? যে মানটা হতে হবে 0.1 সেকেন্ডের চেয়ে বেশি। দুইটা শব্দ শোনানোর মাঝে ব্যবধানটা হতে হবে 0.1 সেকেন্ড অ্যাটলিস্ট, অর্থাৎ 0.1 সেকেন্ড অথবা তার চেয়ে বেশি। 0.86 সেকেন্ড যেটা, এটা কি 0.1 এর চেয়ে কম না বেশি? অবশ্যই কম। তার মানে বিতে থাকা এই লোকটা শুধুমাত্র ওর ফ্রেন্ডের চিল্লানিটা শুনতে পারবে, প্রতিধ্বনি হয়ে ফিরে আসার সময় যে চিল্লানিটা আবারও শোনার কথা ছিল ওটা আসলেও শুনতে পারবে না। অথচ ওর বন্ধু যে কিনা শব্দ করছিল, নিজের কান ঝালাফালা করছে, মানে ওর কান ঝালাফালা করার জন্য শব্দ করছে, কিন্তু এই বেচারা দুইবার শুনছে। মানে একবার নিজে করার সময় শুনছে, আবার ফিরে যখন আসছে তখন আবার শুনছে, রাইট? তাহলে এইভাবে কিন্তু আমরা প্রতিধ্বনির ম্যাথগুলো ইজিলি করতে পারি, এবং প্রতিধ্বনি থেকে প্রতিবারই এরকম ইজিয়ার টাইপেরই প্রশ্ন আসে, এবং প্রত্যেকবার প্রিন্সিপাল বা টেকনিক, ম্যাথ করার টেকনিক হুবহু সেমই থাকে। সো এটা আমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করব। আমরা বেসিকটাও যেহেতু ক্লিয়ার করে ফেলছি, একটু টেস্ট পেপার থেকে এই ধরনের ম্যাথ আরও দু একটা প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিখে প্র্যাকটিস করবা, জাস্ট মুখে মুখে দেখে গেলা, আমার ক্লাস করে গেলা, অথবা কোনো পিরিয়ড 10 ঘন্টা, 15 ঘন্টা, 22 ঘন্টা, 26 ঘন্টা, 28 ঘন্টার ক্লাস করে গেলা, মনে হচ্ছে সব পারি, তারপর পরীক্ষার হলে মারা খেয়ে চলে আসা লাগবে। সবই পারো কিন্তু কিচ্ছু পারবা না, ওই ম্যাথ করতে গিয়ে মাঝখানে আটকে যাবা, ভুলে ভুলে যাবা, ইত্যাদি ইত্যাদি। আর তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তোমার যদি সবগুলো সিকিউ সম্পর্কে ধারণা থাকে, তাহলে তুমি শুধু শুধু কেন কারো ক্লাস করতে যাবা? এই সময়ের মধ্যে তুমি অনেক বেশি প্র্যাকটিস করতে পারবা নিজে। আর তোমার প্রসেস যদি খারাপ হয়ে থাকে, তাহলে ছোট্ট একটা ক্লাস করো। এখন নিজের ঢোল পিটাইতে তো ভালো লাগে না, তারপরেও পিটাই। আমার এই ক্লাসটা করো, অল্প সময়ের ক্লাস, বেসিক সহ ক্লিয়ার করেছি, তারপর নিজে প্র্যাকটিস করো। বেসিক যেহেতু ক্লিয়ার করেছি, তার মানে তোমার নিজের প্র্যাকটিস করার অ্যাবিলিটিও আমি দিয়ে দিয়েছি, রাইট? সো নিজে প্র্যাকটিস করো। ওই 22-26 ঘন্টার ক্লাস করে কিছুই হয় না। ঠিক আছে, আমরা লাস্ট ম্যাথটা দেখি আজকের দিনের। আচ্ছা, এখানে একটা দর্পণ দেয়া আছে, দর্পণের কেন্দ্র পর্যন্ত দূরত্ব দেওয়া আছে, মেরু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? 30 মিটার। আর বলা হচ্ছে দর্পণের সামনে কতটুকু দূরে বস্তু রাখলে বস্তুর আকারে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। সো এখানে কোন ধরনের ফর্মুলা আমরা ইউজ করব? দেখো, এখানে আমি আরেকটা সিকিউ আমার সাথে শেখায় দেব। সেটা হলো, এখানে প্রথমত 3 গুণ বিবর্ধিত হবে, রাইট? তার মানে এম এর মান আসলে এখানে কত? এম এর মানই আসলে 3। এম এর দুইটা সূত্র আছে। এখন দুইটা সূত্র আমি কোনটা ইউজ করবো? দেখো, তোমার কাছে কি এল এর মান কোনোটা দেয়া আছে? লক্ষ্যবস্তুটা দেয়া আছে? না। বিম্বেরটা দেয়া আছে? না। তো কিছুই দেওয়া নাই, ওটা কেন ভাববা? এল বাদ। তাহলে আরেকটা সূত্র কোনটা? যে মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, এই সূত্রটা ইউজ করতে হবে। আন্ডারস্টুড?
এই সূত্র কেন ইউজ করবো? কারণ আমাদের এফ আছে, এফ এবং ইউ এবং ভি এর মধ্যে আবার সম্পর্ক আছে, আমরা সেদিকেই আগাবো। তাহলে প্রথম কথা, এম ইকুয়ালস টু 3, তাই না? বিবর্ধন হতে হবে 3। আচ্ছা ঠিক আছে, বাস্তব বিম্বের ক্ষেত্রে দুই ধরনের বিম্ব করতে পারে। তাহলে বাস্তব বিম্বের ক্ষেত্রে বলো তো, বাস্তব বিম্বের ক্ষেত্রে কি হয়? বাস্তব বিম্বের ক্ষেত্রে বিবর্ধনের মান হয় পজিটিভ। কি হয়? পজিটিভ। দ্যাট মিনস পুরো মানটা কি হবে? নেগেটিভ। দ্যাট মিনস পুরো মানটা কি হবে? নেগেটিভ, কারণ মাইনাস ভি বাই ইউ যেহেতু। তাহলে এম ইকুয়ালস টু, বাস্তব বিম্বের ক্ষেত্রে মাইনাস ভি বাই ইউ। দ্যাট মিনস এই মাইনাসটা এখানে নিয়ে আসো, তার মানে -3 ইকুয়ালস টু, সরি মাইনাস এখানে না, মানে এম এর মানটা আমরা মাইনাসে বসাবো, মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। তার মানে মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে কি সূত্র কি ইয়ে হবে? ভি ইকুয়ালস টু 3 ইউ। আচ্ছা, এখানে আমরা অবাস্তবেরটাও করে ফেলি। আচ্ছা, অবাস্তবের ক্ষেত্রে কি হবে? এম এর মানটা হবে পজিটিভ। বিষয়টা একটু মনে রাখবা। বাস্তব বিম্বের ক্ষেত্রে আমাদের বিম্বটা হয় কি? বাস্তব, কিন্তু উল্টা। এজন্য মনে রাখবে বাস্তব বিম্বের ক্ষেত্রে এম এর মান হয় নেগেটিভ, এভাবে মনে রাখবা। আর অবাস্তব বিম্বের ক্ষেত্রে বিম্বটা থাকে সোজা, তার মানে অবাস্তব বিম্বের ক্ষেত্রে এম এর মান হয় পজিটিভ। তাহলে সেম সূত্র, এম ইকুয়ালস টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। এম এর মান তাহলে কি? পজিটিভ 3 মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। তাহলে ভি ইকুয়ালস টু -3 ইউ। দুইটা সম্পর্ক কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? ঠিক আছে, এখন আমরা সূত্র কি জানি? আমরা জানি 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইকুয়ালস টু 1 বাই এফ। ভাই এফ এর মান তো দেয়া নাই, তাই না? আচ্ছা দেখো, এফ এর মান দেয়া আছে। পুরো সি এর মান কত? পুরো কেন্দ্রের মান কত? কেন্দ্র থেকে মেরুর দূরত্ব 30 মিটার। এফ এর মান কি হয়? ওই দূরত্বের অর্ধেক, তার মানে এফ এর মান আলটিমেটলি কি দেয়া? 15 মিটার। তাহলে আমরা এখন জাস্ট মানটা বসাই, 1 বাই ইউ প্লাস 1 বাই 3 ইউ ইকুয়ালস টু 1 বাই 15। এটা যদি আমরা সলভ করি তাহলে 3 ইউ উপরে কি থাকে? 3 প্লাস 1 1 বাই 15। 4 4 4 15 60 3, তার মানে ইউ ইকুয়ালস টু 60 বাই 3 অর্থাৎ 20 মিটার। এটা হলো কার ক্ষেত্রে? অবাস্তবের ক্ষেত্রে। এবার বাস্তবের ক্ষেত্রে আসো। সরি, এটা হলো বাস্তবের ক্ষেত্রে, এবার অবাস্তবের ক্ষেত্রে আসো। অবাস্তবের ক্ষেত্রে সেম ফর্মুলা, তাই আমি ক্যালকুলেট অত না করে দেখাইলাম। জাস্ট একটা জায়গায় চেঞ্জ, সেটা হলো 1 বাই ইউ মাইনাস 1 বাই 3 ইউ ইকুয়ালস টু 1 বাই 15। এখান থেকে যদি আমরা ইউ এর মানটা বের করি, আমরা দেখব ইউ ইকুয়ালস টু কত বের হচ্ছে? 10 মিটার। 10 মিটার। তাহলে দেখো, যদি আমাকে বিবর্ধনের মান 3 গুণ করতে হয়, তাহলে আমি দুই জায়গায় বস্তু রাখতে পারি। এক হলো দর্পণের ঠিক সামনেই আর কি, দুই ক্ষেত্রেই সামনে, যেহেতু ইউ দুই ক্ষেত্রেই পজিটিভ, তার মানে কোথায় রাখতে হবে? দর্পণের সামনে। একটা হলো 20 মিটার, তার মানে ফোকাস এবং কেন্দ্রের মাঝামাঝি কোনো একটা জায়গায়। আরেকটা হলো 10 মিটার, তার মানে ফোকাস এবং মেরুর মাঝে। আচ্ছা ঠিক আছে, এটা গেল আমাদের চ্যাপ্টার 8 এর এক ধরনের ম্যাথ। আর এক ধরনের ম্যাথ অনেক রকম হইতে পারে, তো আমি একটু দেখায় দেই জাস্ট। দেখো, বিবর্ধন এবং এই লক্ষ্যবস্তুর অবস্থান বা বিম্বের অবস্থান থেকে এই সূত্র দিয়েই ম্যাথ করতে হবে, এই রকম ম্যাথই থাকবে। কিন্তু যদি এরকম বলে যে, এই যে ধরো ঘতে বলল যে বাস্তব ক্ষেত্রে বিম্বটি অঙ্কন করে দেখাও, বাস্তব ক্ষেত্রে বিম্বটি অঙ্কন করে দেখাও, তুমি কি করবে? একটা বিম্ব, একটা দর্পণ আঁকাবা, ঠিক আছে? এটা করবা, এটাকে দিবা এফ, এটাকে দিবা সি। আচ্ছা, ওই ক্ষেত্রে ইউ এর মান কত ছিল? বাস্তবের ক্ষেত্রে ইউ ইকুয়ালস টু 20 মিটার। এটার মান কত ছিল? 15। তার মানে লক্ষ্যবস্তু আমি কোথায় রাখবো? এখানে। বিশ্বাস করো ভাই, যেখানেই রাখতে বলুক, আমি যে নিয়ম এখন শেখাবো সেটা দিয়ে চলবে। তুমি আলোকে দুই ভাবে ফেলবা। তুমি নাম দিবা, কি নাম? এম পি এম প্রাইম। তাহলে তোমার দর্পণের নাম কি? এম পি এম প্রাইম। এটার নাম কি? ফোকাস এফ, কেন্দ্র সি, লক্ষ্যবস্তু এ বি। তুমি বি থেকে একটা আলো ফেলো,
ঠিক প্রধান অক্ষের সমান্তরালে। ঠিক আছে, আর একটা আলো ফেলো ঠিক ফোকাস দিয়ে। ব্যাস, এই দুইটা আলো কোনটা কোন দিক যাবে বলতেছি। যেটা তুমি সমান্তরালে ফেললা প্রধান অক্ষের সমান্তরালে, সেটা ফোকাস দিয়ে নির্গত হবে এভাবে, বোঝা গেল? আর যেটা তুমি ফোকাস দিয়ে ফেললা সেটা সমান্তরালে নির্গত হবে। আঁকানো খারাপ, তবুও বুঝে নাও। এবং তারা এই বিন্দুতে মিলিত হলো। আঁকানো একটু বেশি খারাপ, যার কারণে অবস্থানটাও চেঞ্জ হয়ে গেছে, তাই একটু ঠিক করি। বেশি খারাপ ভালো না, আসলে মিলিত হবে এখানে। আমরা কেন্দ্রটাও একটু চেঞ্জ করে দিই। এটা তোমরা অবশ্যই কম্পাস দিয়ে আঁকাবা, ঠিক আছে? কম্পাস দিয়ে আঁকালে অনেকটাই কারেক্ট হবে জিনিসটা। তাহলে আমি দুইটা রশ্মি ফেললাম, একটা ফেললাম সমান্তরালে গেল ফোকাস দিয়ে, আর একটা ঠিক অপোজিট ফেলবো ফোকাস দিয়ে যাবে সমান্তরাল দিয়ে। দুইটা যে বিন্দুতে মিলিত হলো দেখো এরকম একটা সিমিলার বিন্দু, তাই এটাকে দিলাম বি প্রাইম। বি প্রাইম থেকে এটার উপর একটা লম্ব আঁকাবো, আসলে আঁকাবো না, আসলে একটা স্কেল এখানে বসায় দিব, সেটাকে বলবো এ প্রাইম। এ প্রাইম এবং বি প্রাইমই আসলে এ বি এর বিম্ব। বোঝা গেল? তাহলে এর ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যা সিম্পল, সম্পাদ্যর মতো। এম পি এম প্রাইম একটি দর্পণ, সেখানে এ বি লক্ষ্যবস্তুর বিমধ্য থেকে একটি আলোকরশ্মি সমান্তরালে ফেলার ফলে ফোকাস দিয়ে নির্গত হলো, অপর একটি আলোকরশ্মি ফোকাস দিয়ে ফেলার ফলে সমান্তরালে নির্গত হলো। আলোকরশ্মিদ্বয় বি প্রাইম বিন্দুতে ছেদ করে। বি প্রাইম এবং এ প্রাইম যোগ করি, এ বি এর লক্ষ্যবস্তু এ প্রাইম বি প্রাইম। বোঝা গেল? তাহলে এই ছিল মোটামুটি আমাদের 10টা সিকিউ। আমি কিন্তু দুইটার আরো আইডিয়া দিয়ে দিয়েছি। সুতরাং এই 10টা সিকিউ যদি তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের আর কিছু লাগছে না। সাথে এই 10টা সিকিউ এর পাশাপাশি কি করতে হবে? টেস্ট পেপার সলভ করতে হবে, লিখে লিখে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল? আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে এবং এই শুভকামনা রইল তোমাদের প্রতি। এবং তোমরা যদি পরীক্ষার আগে এরকম গাইডলাইনমূলক বা নিজেদের সমস্যাগুলো সলভের জন্য ভিডিও চাও, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবা। এবং এসএসসি 27 ব্যাচ বা 28 ব্যাচ তোমাদের জন্য যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার করতে হয় বা কোনো টপিক নিয়ে তোমাদের সমস্যা থাকে, তোমরা আমার কমেন্ট সেকশনে জানাবা। এবং এ ধরনের ভিডিও পেতে চাইলে আমার ফেসবুক পেজ মেহেদিস ক্লাসরুম এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা।